সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহিন। চিকিৎসাধীন বিএনপি নেত্রীর লন্ডন যাত্রা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া, আশাবাদ চিকিৎসকদের। তবে তার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে জামায়াতের আমির বলছেন, যারা এতদিন নির্বাচনের দাবিতে জনগণকে বেহুশ করেছিল তারাই এখন নির্বাচন ভণ্ডুল করার পায়তারা করছে। তবে বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি নির্বাচন চান তিনি বেগম খালেদা জিয়া। তাহলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কোথায়? সমসাময়িক নানা বিষয় নিয়ে আজকের আমাদের সম্পাদকীয় বেগম জিয়ার অসুস্থতা ও নির্বাচন। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নিব এখনকার প্রধান শিরোনামগুলো। এই মুহূর্তে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার অবস্থা নেই। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা। সুস্থতা নিয়ে আশাবাদী চিকিৎসক। শাশুড়ির পাশে পুত্রবধূ জুবাইদা। যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান, বলছে বিএনপি। তফসিল পেছালে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা। এবার জনগণই দেবে ভোটের পাহারা। ভোটের জন্য মরিয়া দল এখন ভণ্ডুলের চেষ্টায়। প্রশাসনিক কুর পায়তারা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামাতের। নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক ইসলামী দলগুলো। নির্বাচনে ডিস্টার্ব করলে বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে হবে ভারতকে। দ্রুত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান এনসিপির। বিএনপি জামাতের অস্ত্র মহড়ার সমালোচনা। আজকে মূলত বেগম জিয়ার অসুস্থতা এবং নির্বাচন দুটি প্রসঙ্গই আসছে। বেশ কিছুদিন যাবৎ, আজকে 10 দিন যাবৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিউতে ভর্তি আছেন। তার অবস্থা সংকটজনক, এই ধরনের বক্তব্য বা আমরা জানতে পারছিলাম তার চিকিৎসকদের মাধ্যমে। আর তার অসুস্থতার মধ্যে আবার নির্বাচন প্রসঙ্গটা আসছে, যেহেতু নির্বাচনের সময় খুব কাছাকাছি চলে এসছে। অনেকে বলছেন যে তার অসুস্থতা, তাকে তিনি ফিরে আসলে হয়তো তফসিল তার একটু পরে হলে ভালো হয়। এই ধরনের বক্তব্য নানাভাবে আসছে। প্রথমে আমি মীর হেলালকে দিয়ে শুরু করতে চাই। হেলাল ভাই, একটু আমাকে বলবেন, 10 দিন ধরে সিসিতে বেগম জিয়া আছেন, তার অসুস্থতা নিয়ে আশাবাদী চিকিৎসকরা আজকে কিন্তু জাহিদ ভাই ব্রিফ করেছিলেন, তো তার লন্ডন যাওয়াও কিন্তু পিছিয়েছে। তো আপনি কিন্তু বিএনপি নেতা হিসাবে আপনি আমাকে জানাবেন যে আসলে কবে নাগাদ তিনি যেতে পারেন, বা তার অবস্থা এখন সর্বশেষ কি অবস্থা, কেন আটকে আছে, যেতে পারছেন না, সেটাও যদি আমরা জানি। আপনাকে ধন্যবাদ। সম্মানিত সহ আলোচক সহ যারা দর্শক আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য এবং আমাদের বেগম জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যিনি কোঅর্ডিনেট করছেন চিকিৎসার এই টোটাল প্রসিজিওরটা, ডক্টর এ.জেড.এম. জাহিদ হোসেন সাহেব একটা ব্রিফিং করেছেন। সর্বশেষ যে ব্রিফিং, এখানে উনি খুব পরিষ্কারভাবে কিন্তু আপনি যে প্রশ্নগুলো করেছেন সেটার উত্তর দিয়েছেন। উত্তরটা হলো এরকম: ওনার মেডিসিনে উনি রেসপন্ড করছে, তবে ডাক্তাররা যারা দেশি বিদেশি বিভিন্ন জায়গা থেকে ডাক্তাররা এসছে, ইউকে থেকে এসছে, চায়না থেকে এসছে, তারপরে আমেরিকা থেকেও এসছেন, প্লাস আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবেদা রহমানও এখানে এসছেন সার্বিক প্রসেসটাকে মনিটর করার জন্য। এবং বাংলাদেশের যারা ওনার সিনিয়র দায়িত্ব ডক্টর ছিলেন, ওনারাও এখনও বোর্ডে কাজ করছেন। তো ওনারা বলছেন যদিও মেডিসিনের রেসপন্সিভ, কিন্তু এখন ওনাকে বিদেশে মানে এয়ারলিফট করে নেওয়ার মতো ওনার ফিজিক্যাল স্টেবিলিটিটা আসে নাই। যখন আসবে তখনই ওনাকে দরকার হলে ওনাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। সার্বিক সব ব্যবস্থা করা আছে, এয়ার অ্যাম্বুলেন্সে সব কিছু রেডি আছে। জাস্ট উনি যখন ফিজিক্যালি ওনার এই এক্সারশনটা নিতে পারবে, কারণ এয়ারলিফট করতে হলে তো একটা অল্টিটিউডের ব্যাপার আছে, বা এটা উনি খুব সুন্দর করে কিন্তু ডক্টর জাহিদ সাহেব এক্সপ্লেন করেছেন এবং খুব ধীরে সুস্থেই করেছেন। এবং উনি এটা তো আশাবাদী, যেহেতু আজকে ওনার কিছু প্রসিজিওর করা হয়েছে, রক্তক্ষরণ বন্ধ হয়েছে উনি বলেছেন, এবং আরও বলেছেন যে উনি রেসপন্সিভ টুয়ার্ডস মেডিসিন। তার মানে হচ্ছে যে এখনও চিকিৎসাটা সুন্দরভাবেই চলছে, নিয়ম মতোই চলছে, এবং অবস্থার উন্নতি হওয়ার সাথে সাথেই যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ওনাকে দেশের বাইরে নেওয়ারও সব ব্যবস্থা করা আছে। উনি তখনই ওনাকে নিয়ে যাবেন। মানে আমাদের পার্টি থেকে কিন্তু খুব ক্লিয়ারলি এটা বারবার বলা হচ্ছে, গণমাধ্যম কর্মীদেরকে বলা হচ্ছে, এবং আমরাও সামাজিক মাধ্যমে আমাদের যেই
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো আছে, এখানে আমরা বারবার বলছি যে এই ব্রিফিংগুলো নিয়ে একটা মানুষের অসুস্থতা নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যে ধরনের আসলে অসভ্যতা বললেও কম হবে না। কারণ একটা মানুষ যখন অসুস্থ থাকে, ওনার অসুস্থতা নিয়ে এত ধরনের গুজব বলা বা অসত্য বক্তব্য এমনভাবে সামাজিকভাবে প্লেস করা বা রাজনৈতিকভাবে ব্যবহার করা, যেটা আসলে সামাজিক সৌন্দর্যের মধ্যেও পড়ে না, শিষ্টাচারের মধ্যে তো অবশ্যই পড়ে না। তো আমরা বারবার ব্রিফিং করার পরে খুব স্পেসিফিক ব্রিফিং হচ্ছে, এমন না যে একদিন ব্রিফিং করে দেওয়ার পরে 4 দিন কোনো ব্রিফিং হচ্ছে না, এমন কিন্তু না। ডক্টর জাহিদ সাহেব কিন্তু পিরিয়ডিক্যালি সাংবাদিকদেরকে একদম প্রকাশ্যে ব্রিফিং করছেন যে অবস্থাটা কি দাঁড়াচ্ছে, ওনার ট্রিটমেন্টের প্রসিজিওর কি হচ্ছে, ওনার বর্তমান অবস্থা কি হচ্ছে, কেন ডিলেড হচ্ছে, কখন উনি ফ্লাই করবেন, সব কিছু খুব ক্লিয়ারলি আছে। তো আমরা বিশ্বাস করতে চাই যে প্রফেশনাল যে অ্যাডভাইস, ধরেন আমি একজন আইনজীবী, আমি তো বুঝবো না এখন একটা আসলে পেশেন্টের কন্ডিশন কী হবে, এটা নিশ্চয়ই ওনার ডাক্তাররা বুঝবেন। তো ওনাদের ডাক্তারদের যে পরামর্শটা দিবেন এইটাই ওনার জন্য ভালো, এবং ওনার ফ্যামিলি সবাই এটাতে যদি একমত থাকে, এখানে আমাদের বা অন্য কারো কোনো জায়গায় দ্বিমত হওয়ার বা এটা নিয়ে মন্তব্য করাটা কতটুকু সমীচীন, এটা আমি ব্যক্তিগত আমার ভাবনা এটা। তো আবার আপনার মূলত যেটা আপনার প্রশ্ন, উনি কখন যাবেন, যখন উনি ফিজিক্যালি স্টেবল হবেন, ডাক্তারদের মধ্যে বোর্ডের যে ডক্টরসরা আছে ওনাদের মধ্যে, তখনই যদি প্রয়োজন হয় ওনাকে অবশ্যই এয়ারলিফট করে ওনাকে লন্ডনে হোক যেখানে হোক, ওনার যেখানে ট্রিটমেন্ট করতে হবে সেখানে নিয়ে যাবে, ওনার পরিবার যেখানে ডিসাইড করবে। জি, এবার ভাই আমি এর সঙ্গে একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে বেগম জিয়ার এই অসুস্থতা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন থাকছে। একই সঙ্গে এনসিপি বলছে যে যেহেতু একটা বড় রাজনৈতিক দল এবং তার একটা বড় নেত্রী, তিনি অসুস্থ, তার সুস্থতার উপরে নির্ভর করছে অনেক কিছু, তিনি সুস্থ হয়ে ফিরলে হয়তো তফসিলটা একটু পিছানো যায় কিনা। এনসিপি নেতারা নাহিদ ইসলাম এই কথাটা বলেছেন, তো নাহিদ ইসলাম, তো আপনি এটা কি বলবেন? না, রাজনীতিবিদ, এটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্যই তো আমরা এত যুদ্ধ করেছি, বলতেই পারে উনি ওনার মন্তব্য উনি করেছেন। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের পক্ষ থেকে কি এরকম কোনো কিছু বলা হয়েছে যে আমাদের নেত্রী অসুস্থ, তাহলে তফসিলের ডেটটা পিছিয়ে দিন, বা নির্বাচনের এটা প্রস্তুতি হতে আমাদের একটু সময় লাগবে, এই ধরনের কোনো কিছু বলা হয় নাই। আমাদের নেত্রীর চিকিৎসা চলছে, ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি দ্রুত সুস্থ হয়ে চলবেন। তবে যেটা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের তফসিলের তারিখ যত আপনি ডিলে করবেন, তখন একটা ডেলেমা সৃষ্টি হবে, তখন একটা কনফিউশন সৃষ্টি হবে, তখন কিন্তু আবার একটা মানে আস্থাহীন পরিস্থিতি সৃষ্টি হবে। তো এটা কোনোভাবে কাম্য না। নির্বাচন কমিশন যেভাবে ডিসাইড করেছিল আগে, বা সরকারও যে ইঙ্গিতগুলো দিয়েছিল, আমার মনে হয় ওই টাইম ফ্রেমটাই ওনাদের ফলো করা উচিত। কারণ বিএনপির পক্ষ থেকে বলা হয়নি যে আমাদের দলের নেত্রী অসুস্থ, আপনারা নির্বাচনের তফসিলের ডেট পিছিয়ে দেন, অথবা এই ধরনের কোনো মন্তব্য তো বিএনপি থেকে করা হয়নি। এখন এনসিপির যদি কেউ অসুস্থ হয়ে থাকে, ওনারা চাইতে পারেন ওনাদের দলের পক্ষ থেকে, অবশ্যই এটা ওনারা চাইতে পারেন। তবে আমার মনে হয় না যে এটার সাথে ওইটার কোনো কোরিলেশন আছে, বা এটা ওনার ব্যক্তিগত মন্তব্য। আর আমরা শুরু থেকে দেখছি কিছু কিছু দল একটু নির্বাচন বিমুখ, মানে মুখে কথা বলার সময় বলে বাংলাদেশিরা আমাদের এটা সাপোর্ট করে, বাংলাদেশিরা আমাদের ওইটা সাপোর্ট করে, কিন্তু এই সাপোর্টটা তো আসলে মুখে মুখে প্রমাণ করার সুযোগ নেই। এই সাপোর্টটা প্রমাণ করতে হলে, যতটুকু আমি বুঝি, খুবই কম বুঝি, রাজনীতিও কম বুঝি, হয়তো আইনের ইয়েটাও কম বুঝি, কিন্তু আমাদের যতটুকু ধারণা, আমাদের সাংবিধানিকভাবে যদি আমরা জনগণের রায়ের প্রতিফলনটা চাই, এটা তো ভোট ছাড়া আর কোনো উপায় নেই। তো কিছু কিছু দল যারা বলছে যে সবাই তাদের সাথে আছে, দেশবাসী তাদের সাথে ঐক্যবদ্ধ, কিন্তু তারা নির্বাচন চান না, তারা ঐক্যবদ্ধ আছেন কি আছেন না, ওনাদের সাথে এগ্রি করে কি করে না, এটা বোঝাটাও তো একটু মুশকিল। আমার মনে হয় তারাই এখন আবার চাচ্ছে কোনো না কোনোভাবে নিজেদের অজুহাত না হলো বিএনপির ঘাড়ে বন্দুক রেখে আবার কিছু একটা ইস্যু ক্রিয়েট করা যায় কিনা, আমার এটাই ধারণা। বিকজ বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো প্রপোজাল কোনো দিকে পাঠানো হয় নাই। জি, আমি আবার রাজেক ভাইকে যাবো একটু। রাজেক ভাই, আমার একটু বলবেন, সেটা হচ্ছে যে বেগমজির অসুস্থতা কোনো রাজনৈতিক সংকট তৈরি করবে কিনা। মাহমুদুর রহমান মান্না কিন্তু আজকে বলেছেন, নাগরিকের আহ্বায়ক যিনি, তিনি বলছেন যে যদি বেগম জিয়া সুস্থ না হন তাহলে হচ্ছে নির্বাচন পেছাতে পারে বা নির্বাচন নিয়ে একটা সংকট তৈরি হতে পারে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে আর আমার সহ-আলোচক ব্যারিস্টার হেলাল উদ্দিন, তার সাথে আমার এই প্রথম বসা, আর সময় টিভির দর্শক শ্রোতা। আসলে দেখেন, বেগম খালেদা জিয়া তো একজন সাধারণ মহিলা নন। তারেক জিয়া সাহেব একজন সাধারণ মানুষ না আমার মতো। বেগম জিয়া 2 বারের প্রধানমন্ত্রী বা 3 বারের প্রধানমন্ত্রী। জিয়াউর রহমান সাহেব ছিলেন এই দেশের শাসক, প্রেসিডেন্ট, এবং এই 2 জনের সন্তান আবার তারেক রহমান সাহেব।
বাংলাদেশে তারেক রহমান সাহেবের মতো একটা ভাগ্যবান লোক কমই আছে, যার বাবা ছিলেন প্রেসিডেন্ট আর মা ছিলেন প্রধানমন্ত্রী। এরকম পরিচয় সেকেন্ড কারো ব্যক্তির না। এখন যেহেতু উনি সাধারণ একজন মহিলা নন, পরিচয় তো দিলামই, সুতরাং তার উপস্থিতি এবং অনুপস্থিতি দুইটাই দুইটা বার্তা থাকবে। যেমন ধরেন ওনার উপস্থিতি আজকে পর্যন্ত আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সিম্বল অফ ইউনিটি বলতে পারেন। যদি আপনি বিএনপির ভিতরের আভ্যন্তরীণ ধরেন, সিম্বল অফ ইউনিটি, এটা কি কেন্দ্রবিন্দু। আপনি দেখবেন যে একটা ফ্যামিলির এক ছেলে সচিব, এক ছেলে আর্মি অফিসার, এক ছেলে ব্যবসা করে, একজন এক এক জায়গায় থাকে, কিন্তু ঘরে এক মুরব্বী আছে, তাকে কেন্দ্র করে ঈদে কোরবানিতে একত্র হয়। জি। যখন ওই মুরব্বীটা থাকে না, আপনি নিশ্চিত, আমরা জানি বাস্তবতা, আর ওই একত্র হওয়া হয় না। আবার অনেক ক্রাইসিসের মধ্যে ভাইয়ে ভাইয়ে বিবাদ, সেটা মায়ের কাছে আসলে আর কোনো বিবাদ নাই, মেনে যায়। এই জায়গাটায় খালেদা জিয়ার প্রেজেন্সটা খুব দরকার। কেন বলছি দরকার? কারণ এই যেটা বাস্তব, সেটা এই পার্টিটা, মানে আওয়ামী লীগও যদি ধরেন, এইটাও ধরেন, ইনফ্যাক্ট পারিবারিকভাবেই নেতৃত্ব দেওয়া হয়েছে। খালেদা জিয়া সাহেব, বেগম খালেদা জিয়া একক হাতে চালাইছেন দীর্ঘদিন। তারেক জিয়া সাহেবকে আমি বলবো না, কারণ উনি ডাইরেক্ট সরাসরি নেতৃত্বে এসে ফিজিক্যালি কাজ করেন নাই বললেই চলে, বাট বেগম জিয়া তাই করছেন। ফলে কি হয়েছে, চট করে যদি ওনার অ্যাবসেন্সটা হয়ে যায়, আল্লাহ মাফ করুক, তাহলে কিন্তু যেহেতু ওইভাবে সাজানো নেই, যেমন আমি অন্য দলের সাথে তুলনা করি না, আপনার একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমটা কিন্তু চট করে একটা ব্রেক পড়বে, বেগ পেতে হবে দলটাকে। ওই সময় চট করে একটা বেগ পেতে হবে। হয়তো তারা ওভারকাম করবে, সেটা ভিন্ন কথা। এটা হলো তার অনুপস্থিতি। আবার এই অনুপস্থিতিতে আরেকটা বিষয়, ওই যে যদি বেগ পেতে হয়, সেখানে যদি সাথে সাথে এটাকে কিভাবে ইউনাইটেড করে ধরে রাখবে, এটা কিন্তু একটা ফ্যাক্টর। বাট বাস্তবতা আসেন, কারোর জন্য কিছু আটকে থাকে না। আজকে বেগম জিয়া যদি পৃথিবীতে না থাকেন, আমি যদি না থাকি, উনি যদি না থাকেন, পৃথিবী থেমে থাকবে না। আবার ওনাদের যেহেতু একটা গ্রাউন্ড টানছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের দাবিদার বা গণতন্ত্রের জন্যই তার লড়াই, সুতরাং সেই যুক্তিতে নির্বাচন পিছনের তো কোনো কারণই নেই। পাশাপাশি যদি আজকে এনসিপির অনেকে বলছে ওনার জন্য নির্বাচনটা পেছানো দরকার, তফসিল পিছানো দরকার, তফসিল পিছানো মানেই নির্বাচন পিছানো। তা আমার কাছে সেটা খুব গ্রহণযোগ্য এই কারণে মনে হয় না যে বিএনপি নিজের সিদ্ধান্ত নিবে যে তারা কি করবে। তা আরেকজনে বললে এটা মনে হয়, একটা জিনিস বোঝা যায় যে বিএনপির তারেক জিয়া এবং খালেদা জিয়ার উপরে এনসিপির যে বিষয়টা, মানে একটা আস্থার জায়গা ছিল, সে জায়গাটায় বোধহয় তারা একটা সংকট দেখতেছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। আর সে কারণে হয়তো তারা এটা বলতে পারে, সেটা নিয়ে আমার কোনো আপত্তিও নাই বা কিন্তু তার কারণে তফসিল, নির্বাচনের তফসিল পিছানোটা, ওটা এদের দাবি করাটা আমার কাছে খুব যৌক্তিক মনে হয় না। এই দাবিটা করলে বিএনপিরই করা উচিত, যদি তারা মনে করে যে উনি অসুস্থ সেই কারণে, সেটা ভিন্ন আসপেক্ট। আমি একটু অ্যাড করি এটার সঙ্গে। আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু বলেছেন আজকে যে নির্বাচনের সঙ্গে আসলে বেগম জিয়ার অসুস্থতার কোনো সম্পর্ক নেই। কে বলছে? আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। না, এখন শুনেন, উনি একজন বড় মাপের নেতা, উনি যদি বলেন সম্পর্ক নাই, নির্বাচনের সাথে তো সম্পর্ক নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এই মুহূর্তে যদি মাইনাস হয়ে যায় খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, মাইনাস বলতে যে আল্লাহ পাক জারি করে যেটা বলতেছে, বা উনি বেঁচে থাকলেও কিন্তু ইনফ্যাক্ট তার কোনো রোল নাই আপাতত আমরা দেখতেছি। তো সেক্ষেত্রে সংকট হবে না, সেই চ্যালেঞ্জ তারা করলে করতে পারে। কিন্তু আমি সাদামাটা চোখে যদি দেখি, আমি কল্পনা করি বেগম খালেদা জিয়া লন্ডন যদি চলে যান, দেখেন সে যদি ঢাকায় থাকে, তাহলে তারেক রহমান সাহেবের আশাটা যতক্ষণ আমি ভরসা করতে পারবো, উনি যদি লন্ডন চলে যান, আমি কিন্তু ওই ভরসা করতে পারবো না। কেন পারবো না? উনি তো ওনার অসুস্থ মাকে নিয়ে যাচ্ছেন, তো অসুস্থ মাকে লন্ডনে রেখে কি চলে আসবেন? সুতরাং উনি যদি চিকিৎসার নামে লন্ডনে চলে যান, তাহলে আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি তারেক জিয়া সাহেব আসার সম্ভাবনা একেবারেই কম। আর সেক্ষেত্রে তখন কিন্তু এই দলটার নেতৃত্ব, হু উইল বেল দ্য ক্যাট, একটা লিডারশিপ লাগবে। এখন সেই লিডারশিপ যদি তাদের ভিতরে হয়ে থাকে যে আমরা একে মেনে নেব, ওকে মেনে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। আমি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বসলাম। আমি যদি একটু অ্যাড করি এর সাথে, যে 2018 সালে যখন বেগম জিয়াকে কারাগারে নেওয়া হয়, এরপর থেকে কিন্তু তারেক রহমান এই লন্ডন থেকেই
তিনি দলকে হাল ধরেছিলেন এবং দলে কিন্তু নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল। 2 বছর কিন্তু বেশি সময় তিনি জেল খেটেছেন, এক প্রকার বলা যায় তিনি কারাবন্দী ছিলেন 6 বছরের বেশি সময়। বেগম জিয়া, তারেক রহমান লন্ডনের থেকেই তো দলটাকে গুছিয়ে এনেছে। দল তো এখনো পর্যন্ত জীবিত আছে, সেই দলটাই তো এখন বাংলাদেশে অনেকটা বলা যায় প্রধান রাজনৈতিক দল হিসেবে। সেটা নিয়ে আমার কোনো ডিভিশন নেই। আপনি যেটা বলছেন যদি বেগম জিয়া চলে গেলে ক্ষেত্রে দলের নেতৃত্ব বা হাল ধরবে কে বা কি জায়গা তৈরি হবে? কারণ কি তখন তার অনেক বেশি মনোযোগী হতে হবে, মাকে নিয়ে অনেক বেশি মনোযোগী হতে হবে। কারণ আমরা মুখে যাই বলি না কেন, মা ছেলের যে সম্পর্কটা ওটা খুব টাচি ইস্যু। কারণ সে ওইখানে বৈশাখের দীর্ঘদিন দেখছে এখানে বসে। খালেদা জিয়া যখন জেলখানায় চলে গেল তখন কি আন্দোলন তার জন্য হয়েছে ওটা সে দেখেছে। খালেদা জিয়াকে যখন মইনুল হোসেন রোড থেকে বের করে দেওয়া হয়েছে তখন কি করা হয়েছে দল থেকে সেটাও তারা দেখেছেন। সব কিছু মিলে যদি আমি বলি, জিয়াউর রহমান সাহেবের খেতাব নিয়ে যখন টান দিতে চাইছিল তখন কি হয়েছে এগুলো আমরা দেখছি, তারাও দেখেছেন। সেই হিসাবে আমি বলছি। এবং সেটা যদি এখন মনে করেন আজকে আমি জানি না ঠিক, যেমন জুবাইদা রহমান ঢাকায় আসছেন, আমি এখানে গার্জিয়ানকে তার জুবাইদা রহমানের গার্জিয়ানকে আমি মনে করি দলটা তার গার্জিয়ান। কারণ তার মা নাই, তার বাবা নাই। ডিপেন্ডেবল লোক কোথায়? তার মা আছে, বাবা নাই। তো সেই হিসাবে তার একটা গার্জিয়ান। সেই গার্জিয়ান হিসাবে মানে আমার ব্যক্তিগতভাবে যে রোলটা তার সাথে পার্টি কেন্দ্রিক হওয়ার আমার কাছে দৃশ্যমান এখনো হয়নি। এখন বলতে পারেন মা অসুস্থ, শাশুড়ি অসুস্থ, কাজে হবে না। এই যদি হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বেগম খালেদা যদি লন্ডনে চলে যান চিকিৎসার জন্যে, তাহলে আমি যে কথাটা বারবার বলছি, বেগম খালেদা যদি ঢাকায় থাকেন তাহলে তার আশাটা যতখানি আমি নিশ্চিত ধরবো, ওই যে কোনো সময় আসতে পারে, উনি লন্ডন গেলে তার আশাটা অনিশ্চিত হবে। এখন যদি তারেক জিয়ার নেতৃত্ব চলতে থাকে, সবাই যদি মেনে নেয়, তারেক জিয়া যদি বলে যে না, তাহলে একটু আমি তর্কের খাতিরে বলছি, উনি যদি বলেন যে না মা অসুস্থ, তফসিলটা একটু পিছানো দরকার, তাহলে কি তার দল মেনে নিবে? কারণ এখান থেকে তো আমরা অলরেডি 2টা বার্তা পেয়েছি। 2টা বার্তা কীরকম দেখেন, তারেক জিয়া যখন বললেন যে আমি ফেরত আসাটা আমার একক সিদ্ধান্ত নয়, এবং এটাও বলছেন যে আমি যে ফেরত আসতে পারতেছি না কেন সেটাও প্রকাশ করার জন্য আমার অবারিত সুযোগ নেই। কিন্তু তার পাশাপাশি কিন্তু আমরা এখান থেকে শুনলাম যে দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন যে ওনার ফেরত আসা না আসাটা ওনার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়। তাহলে 2টা কথার ভিতরে একটা ফাঁক পাওয়া যায়। এই সব কিছু মিলে আমার পার্শ্ব প্রতিক্রিয়াটা নিয়ে আমি চিন্তিত। ব্যক্তিগতভাবে আমি জাতীয়তাবাদী দলকে মনে প্রাণে এই জন্য লাইক করি, কারণ আমি 2টা লোকের সান্নিধ্য পেয়েছি আমার জীবনে। জিয়াউর রহমান সাহেবের সান্নিধ্য আমি পাইছি বঙ্গভবনে, আমি 1976-এ প্রাইজ আনতে গেছিলাম বিজ্ঞান মেলায়। আর বেগম খালেদা জিয়ার পাশে বসে আমি বিরোধী দলের নেতা থাকাকালীন ইফতার করেছিলাম। আমি ইসমানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। ওখান থেকে জিয়াউর রহমান সাহেবের প্রতি আমার দুর্বলতা, আর বেগম খালেদার আমি পাশ থেকে বসে দেখেছি, ওনার মাঝখানটা চেয়ার গ্যাপ থাকতো, আপনার খেয়াল আছে? ওই আমি এখানে, উনি বেগম খালেদা এখানে। আমি দেখেছি তার দৃঢ়তা এবং তার যে একাগ্রতা, তার যে ফিলিংস ফর দ্য নেশন, সব কিছু দেখেছি। তো এনসিপি ওই জায়গাটায় বোধহয় ভর করতে চায়, তাই ওই জায়গাটা বলছে, মানে এনসিপি মনে প্রাণে চাচ্ছে, আস্থার ব্যাপার এটা। তো সে কারণে তার চাওয়াটা যৌক্তিক না, কারণ নির্বাচন পিছাবে কি পিছাবে না, তফসিল পিছাবে কি পিছাবে না, বেগম খালেদা জিয়ার কারণে পিছাবে কি পিছাবে, এটা দলের সিদ্ধান্ত। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বেগম খালেদা যদি লন্ডনে চলে যান চিকিৎসার নামে এবং তারেক জিয়া না আসার সম্ভাবনাটা হয়ে যাবে তখন, এবং আমার কাছে মনে হয় দলের ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই হবে, না হইলে ভালো। আমি এটির সাথে প্রশ্নটা সম্পর্ক করতে চাই, সেটা হচ্ছে যে কিছু কিছু দল, নির্বাচন বিমুখ দল, তারা বিএনপির ঘাড়ে বন্দুক রেখে সুবিধা আদায় করতে চায় বা এই ধরনের বক্তব্য দিচ্ছে। সেটা কারা? উনি যেটা বলছিলেন, উনি তার নাম বলেন, বিএনপির ঘাড়ে বন্দুক রেখে সেটা কারা? সেটা হইলো, দেখেন আমি বলি আপনাকে, যারা নির্বাচন বিমুখ বলছে, নির্বাচন বিমুখ অনেকেই হয়ে যাবে, নির্বাচন বিমুখ এখন অনেকেই হয়ে যাবে। কারণ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির দল থেকেও যদি কোনো ছোট ছোট দলের ব্যক্তিদেরকে আসন দেওয়া হয়, কিন্তু নির্বাচন করতে হবে তাদের নিজস্ব প্রতীকে। এই নিজস্ব প্রতীকে ভোট দেওয়ার যখন নির্বাচনের কথা আসছে, তখনই বহু লোকের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। এবং অল্প সময় এটাও শুনতে পারেন নির্বাচনের পিছনের দাবি তারাও যে তুলবে না, আমি জানি না ঠিক, এটা আমি এই জন্য আমি সাধারণত এই ধরনের কথা বলি না। কারণ হচ্ছে কি, বিএনপি একমাত্র বড় দল এখন, মানে নির্বাচন করলে বিএনপির বিজয় মোটামুটি নিশ্চিত।
তারপরে নির্বাচন যেহেতু আমি জন্য অত বড় চ্যালেঞ্জ আমি করি না, বাট আমার তো দেখা আছে, সে কারণে তাদের বিজয় মোটামুটি নিশ্চিত। আর বিএনপির ঘাড়ে বন্দুক রেখে যারা বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগটা পাইতো, এর আগে পেয়েছিল যারা, আজকে সেই সুযোগটা নাই। সুতরাং আপনি আলটিমেটলি আপনি যখনই গিয়ে বলবেন ওইটা বলবেন যে আমার বিএনপি সমর্থিত, তারে ভোট দেওয়া, গিয়ে যখন দেখবে তার মার্কা কলম, ওগুলা পিপল উইল ফরগেট ইট। ওই কাজেই তাদের এখন চেহারা, কারণ হলো আমি বলি গত 8 মাস যে সংস্কার এবং ঐক্যমত্যের কমিশন হয়েছিল, সেখানে যে সমস্ত দল গিয়া ওখানে কথা বলেছে, তারা কিন্তু নির্বাচনের পর তারেক রহমান সাহেব তো দূরের কথা, ওই হেলাল উদ্দিন সাহেব এমপি হইলেও ওই কিনার দিয়েও যেতে পারবে না। বাট সংস্কার এবং ঐক্যমত্যের নামে তারা যে হারে গিয়ে ওখানে বসছে এবং কথাবার্তায় মনে হচ্ছে তারাই দেশটা চালায়, কিন্তু এখন হয়ে গেল যখন প্রতীকটা পাচ্ছে না, তখনই তারা এখন নিরাশ হয়ে যাচ্ছে। সুতরাং সময়ের ব্যবধানে, এবং এদেরকে কেন দল নিত সবসময়, কারণ এরা ওপিনিয়ন দিলে আর কিছু না হোক ডিস্টার্বিং ওপিনিয়ন তারা দিতে পারে, এবং এরা কিন্তু বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করতে রাজি আছে, কিন্তু যদি তাদেরকে বলেন যে বিএনপিতে যোগ দাও, তাইলে রাজি নাই। কেন রাজি নাই? এই বড় দলের মধ্যে যদি ছোট দল ঢুকে যায়, তারা ম্লান হয়ে যাবে। সে কারণে বাইরে থেকে সবসময় ওই বড় দল একটা সুবিধা নিতে চায়, অতীতেও নিছে। এবার দুর্ভাগ্য যে ইলেকশন কমিশনটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিছে যে রাজ্জাকি সাহেব বিএনপি যদি সাপোর্ট নিয়েও দাঁড়ায়, প্রতীক হইল তার নিজের প্রতীক। তো এটা একটা বেকায়দা হয়েছে। সুতরাং একটু ডিস্টার্ব তো হয়েছি। ওইটা হেলাল উদ্দিন সাহেব, আমি জানি না উনি কোন দিন ইঙ্গিত করছে, আশা করি ওইটি ইঙ্গিত করছে। যাই তৈরি থাকেন, শুনেন, তৈরি থাকেন, আপনাদের সমালোচনা শুরু হচ্ছে অচিরেই। আপনারা এই সমালোচনা সামাল দিবেন কিভাবে? হ্যাঁ, সমালোচনা শুরু হচ্ছে বলছে, সমালোচনা চলবে। এবং আপনি যখন নিজেকে পাবলিক ডোমেইনে প্রেজেন্ট করবেন, মানে একটা হলো আমি রাজনীতির বাইরে আমি নিজেকে পাবলিক ডোমেইনে আমি প্রেজেন্ট করি নাই, তাহলে আমার রাইট টু প্রাইভেসি আছে যে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে বা আমার কর্মকাণ্ড নিয়ে কেউ কথা বলতে পারবে না। বাট যারাই আমরা আজকে ধরেন এই টক শোতে উনি বসেছেন, আমি বসেছি, তার মানে আমরা আমাদেরকে পাবলিক ডোমেইনে নিয়ে এসেছি, তাহলে আমাদের আলোচনা সমালোচনা হবে। এটা নিয়ে খুব সেন্সিটিভ না হওয়াটাই ভালো, বরঞ্চ গঠনমূলক যদি কোনো সমালোচনা পাওয়া যায়, ওটা নিজেকে কারেক্ট করার একটা সুযোগ থাকে। আমি কয়েকটা জিনিস একটু ক্ল্যারিফাই করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণ বলি। যখন আমি বলেছি না 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 না, আমি কারোর বিরুদ্ধে কোনো সময় কথা বলি না, আমি আমি বলি, আমি আই এম নেভার আ পারসন হু গোজ এগেইনস্ট এনিওয়ান। আমি আমার ভিউটা একটু বলি। আমি যে বলেছি কিছু কিছু পার্টি যারা আমাদের ঘাড়ে ভর করে নির্বাচন পিছাতে চাচ্ছে, দেখেন বিএনপি বলে নাই তফসিল পিছানোর জন্য, কিন্তু একটি দল বলছে আমাদের অজুহাত দিয়ে যে বিএনপি চেয়ারপারসন অসুস্থ, নির্বাচন পিছিয়ে দেন। আমি এগুলো বলছি। আমাদের সাথে যারা শরিক দল আছে, অনেক প্রক্রিয়া আছে, আমরা উনি অনেক বিজ্ঞ আইনজীবী। ধরেন আমি একটা ছোট শরিক দলের একজন ক্যান্ডিডেট, তো ধর আমি আমার পদ থেকে আপাতত আমি রিজাইন করলাম, তারা তো বিএনপির প্রতীকে নির্বাচন করতেই পারে, পারে না? মানে এর স্কোপ আছে। বিএনপিতে যোগ দিয়ে না, যোগ দিতে হবে না। আমি বিএনপিতে তো যোগ না দিলেও যদি অন্য কোনো পার্টির না হয়, আমার পার্টি তো আমার পার্টির মেম্বারের বাইরে অনেককে নমিনেশন দিয়েছে, আমার দলের কোনো পদে নেই এরকম অনেক ব্যক্তি বিএনপি থেকে নমিনেশন পেয়েছে, এটা করা যায়। আমার যে ইচ্ছা থাকলে একটা উপায় বের করা যাবে এই সিস্টেমের মধ্যে। ইট ইজ অলওয়েজ ইন পলিটিক্স। আরেকটা কথা আমি একটু ছোট করে বলি। 2018 সালের 8ই ফেব্রুয়ারি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদার বিরুদ্ধে একটি মিথ্যা রায়, একদম মিথ্যা, এটা তো প্রমাণিত হয়েছে, রায় দিয়ে ওনাকে কারাগারে প্রেরণ করা দেওয়া হয়েছে। পরেতে যেটা উনি খালাস পেলেন, আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে পেলেন। তখন থেকে আজকের দিন পর্যন্ত, ইনক্লুডিং অগাস্ট রেভলিউশন বা আপরাইজিং যেটা আমরা বলি, আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং পরিচালিত করেছেন এক নেতা, সেটা হচ্ছে শুধুমাত্র তারেক রহমান সাহেব। এবং যে আস্থার কথাটা বলছেন, এই আন্দোলন চলাকালীন সময় তখন বৈষম্য বিরোধী ব্যানারে যে ছাত্র নেতা নেত্রীরা আন্দোলন করেছেন, তারা কিন্তু রীতিমতো নিয়মিত জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ মেনটেন করেছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন সামাজিক মাধ্যমেও আন্দোলন সফল হওয়ার পরেও তারা জনাব তারেক রহমান এবং ওনার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সাথে একটি জুম মিটিংয়েও তারা পার্টিসিপেট করেছিলেন। তাহলে আস্থার জায়গা অবশ্যই ওনাদের আছে, কারণ তারেক রহমান সাহেব খুবই উদারপন্থী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। হি পার্সোনালি হি হ্যাজ গট এ ডাইনামিক হার্ট অ্যান্ড হি ইজ এ ভিশনারি লিডার। তো উনি যে এদেরকে কোনো জায়গায় অ্যাকোমোডেট করবে না বা কাউকে মাইনাস করে দিয়ে পলিটিক্স করবে, হি বিলিভস ইন ইনক্লুসিভ পলিটিক্স ইন বাংলাদেশ। উনি আমাদেরকে তাই বলেন যে সবাইকে নিয়ে দেশটা করতে হবে, এককভাবে করতে পারবে না। তো আমার মনে হয় না আস্থাহীনতার কোনো বিষয় আছে বা আমাদের পার্টির মধ্যে নেতৃত্ব কে দিবে বা এটা কি আনডিসাইডেড কিনা। ইট ইজ ভেরি মাচ ডিসাইডেড অ্যান্ড এভরি
র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ আর পার্টি, আমাদের পার্টির যে কোনো স্তরের নেতা, স্ট্যান্ডিং কমিটি থেকে নিয়ে একেবারে আমাদের ওয়ার্ডের নেতা পর্যন্ত তারেক রহমানের যে কোনো নির্দেশনা এক বাক্যেই মানবেন। যেটা উনি বলেছেন, ওনার মা এর আগেও লন্ডনে চিকিৎসায় গিয়েছেন, তারেক রহমান সাহেব নিজে তত্ত্বাবধান করেছেন। বিশেষ করে ওনার সহধর্মিণী, যিনি নিজেও একদম অত্যন্ত, শি ইজ আ ভেরি রিনাউন্ড কার্ডিওলজিস্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টস। উনি তো খুব অনেক ভালো রেজাল্ট করেছিলেন যখন ইউকেতে গেছেন, তখনও উনি কিন্তু এটা মোটামুটি সুপারভাইজ করছেন। তো ওই যে ব্রিজ হসপিটাল নাকি যেন না? হ্যাঁ, ওখানে যাই হোক, উনি ইয়ে থেকে ইম্পিরিয়াল থেকে উনি ডিগ্রি পেয়েছিলেন। তো আমার কথা হচ্ছে উনি কিন্তু এটা তদারকি করছেন। তো ম্যাডাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কোনো কারণে চিকিৎসার জন্য লন্ডন যায়ও, এটা তারেক রহমান হিসাবে দেশে আসার জন্য কোনো প্রতিবন্ধকতা না। বিকজ ওনার দুই পুত্রবধূ, একজন ডক্টর জুবেদা রহমান আছেন, রহমানও আছেন, ওনার নাতনিও আছেন, ব্যারিস্টার জাইমা রহমান আছেন, জাফিয়া রহমান আছেন। ওনার ফ্যামিলি মেম্বার ওখানে আছে যারা ওনাকে টেক কেয়ার করতে পারবে এবং ওনার চিকিৎসাটা তত্ত্বাবধান করতে পারবে। তো আমার মনে হয় যে নির্বাচনী যে প্রক্রিয়াটা যেটা শুরু হয়েছে, বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি থাকা দরকার, স্টেবিলাইজ হওয়া দরকার। এটা শুধুমাত্র বিএনপির এমপি হয়ে যাওয়ার জন্য না, বা 300 লোক এমপি নির্বাচিত হওয়ার জন্য না। বাংলাদেশের টোটাল যে সোশিও ইকোনমিক যে সিচুয়েশন, যে সামাজিক অর্থনৈতিক যে অবস্থা, যে আইনশৃঙ্খলার যে অবস্থা, এটা যদি আপনার একটা স্টেবল গভর্নমেন্ট না থাকে বা একটা পরিপূর্ণ সরকার যদি না থাকে, এটাকে এই স্টেবিলিটিটা মেনটেন করাটা কিন্তু ডে বাই ডে ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় স্পরেডিক কিছু কিছু ইনসিডেন্ট হচ্ছে, যেগুলো আসলে ললেসনেসের মতো ব্যাপার। পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের জায়গায় দাঁড়িয়ে আছে, কিছু হলে আর্মির মুভ করতে হচ্ছে বা আর্মি গিয়ে অপারেশন করতে হচ্ছে। কোনো অস্ত্র উদ্ধারে গেলে পুলিশ যেতে চাচ্ছে না। কেন? বিকজ এখন ওরা বুঝছে না যে ওদের যেই কর্মকাণ্ডগুলো হবে এটার প্রোটেকশনটা কে দিবে। আমার মনে হয় যে নির্বাচনের যে বিষয়টা আছে, নির্বাচন কমিশনের সাথে বলেন, চিফ অ্যাডভাইজারের সাথে বলেন, ওনাদের যেভাবে কথা হয়েছে রাজনৈতিক দলগুলোর, আমার মনে হয় যে ওনারা সেই পথে হাঁটলেই বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে বলে এটা আমি আমার পার্সোনাল। আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আপনি অনেকটাই বলেছেন, তারপরে আমি পড়তে চাই, সেটা হচ্ছে যে বেগমজির অসুস্থতা, মানে বেগমজির অসুস্থতায় আপনারা কি নির্বাচনের রেস থেকে কি পিছিয়ে গেছেন কিনা? যদিও আপনারা দেখেছি গত পরশুদিন বা সেদিন বিএনপি মহাসচিব তিনি কিন্তু বাকি যে আসনগুলি ছিল সেই আসনে কিন্তু প্রায় 35টি আসনে, 36টা আসনে নাম ঘোষণা করেছে, যেগুলিতে বাকি ছিল প্রায় 63টা আসনের মধ্যে 36টিতে দিয়েছে। তো এটা কি আসলে নির্বাচনের রেস থেকে আপনি ছিটকে যাচ্ছেন কিনা, পিছিয়ে যাচ্ছেন কিনা, বা অন্য দলগুলি একটু এগিয়ে যাচ্ছে কিনা প্রচারণার ক্ষেত্রে বা দল গুছানোর ক্ষেত্রে? না, প্রচারণার ক্ষেত্রে আমি একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ওয়াইডেস্ট নেটওয়ার্ক অফ ওয়ার্কার্স অ্যান্ড লিডার্স আছে বাংলাদেশে, এটা অন্য কোনো দলের বাংলাদেশে বর্তমানে নাই। এটা একদম সোজা সাপটা কথা, এটাতে কারো অফেন্ডেড হওয়ার কিছু নাই। তো নির্বাচনী প্রচারণায় বিএনপির পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ নির্বাচনী যে ফ্লোটে উঠেছে, ধরেন আমি আজকে ঢাকা এসেছি, কিন্তু আমার এলাকাতে 2টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড আছে, 14টা ইউনিয়ন আছে, একটি পৌরসভা আছে, এখানে কিন্তু রীতিমতো ডোর টু ডোর ক্যাম্পেইন চলছে। তো নির্বাচনী হাওয়া কিন্তু অলরেডি ইটস ভেরি স্ট্রংলি ফ্লোয়িং থ্রু আউট দ্য কান্ট্রি। এখানে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, বরঞ্চ যে ফ্লোটা আছে, যে একটা আনন্দঘন পরিবেশে আসলে হচ্ছে জিনিসটা, যেটা বাস্তবতা হচ্ছে একটা অনেক দিন পরে মানুষের একটা ভোট দেওয়ার স্কোপ হয়েছে। আপনি যদি সোশ্যাল মিডিয়া ফলো করেন, আপনি দেখবেন আমার সংসদীয় আসন হচ্ছে চট্টগ্রাম 5। তো আমাদের একটা পেজ আছে, আপনি যদি ভিডিওগুলো দেখেন, মানুষের স্পন্টিনিটিটা দেখেন, যে মানুষের রিয়াকশনটা কি, তাহলে বুঝবেন বিএনপি প্রচারণায় কিন্তু অনেক এগিয়ে আছে অন্যান্য যে কোনো দলের থেকে। কারণ আমাদের তো স্ট্রাকচারটা অনেক স্ট্রং। আমাদের শুধু অনেক দেখা যাবে জেলা কমিটি না, আমাদের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম কমিটি পর্যন্ত আছে, সব অঙ্গ সহযোগী সংগঠন। জি, আমি স্পষ্ট এই বিষয়টা, আমি একটা প্রশ্ন রাখছি আপনার কাছে, সেটা হচ্ছে যে জুবাইদা রহমানের দেশে ফেরা, এটা কিন্তু মানুষের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে, আগ্রহের জায়গা তৈরি হয়েছে। পুত্রবধূ, কিন্তু পুত্র আসতে পারেনি, তার পুত্রবধূ এসেছেন দেশে। তিনি কি রাজনীতিতে অংশ নিচ্ছেন, রাজনীতিতে সক্রিয় হবেন বা রাজনীতি করবেন কিনা, বিএনপির হাল ধরবেন কিনা, এই ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। আপনি কি একটু জানাবেন আমাদের? এটা দুইটা অ্যাসপেক্ট আছে, আমি বলি। রাজনীতিতে অংশগ্রহণ করবেন কি করবেন না, এটা ওনার একান্ত ব্যক্তিগত বিষয়, ওনার পারিবারিক বিষয়। উনি একজন ফিজিশিয়ান কিন্তু বাই প্রফেশন, উনি একজন কার্ডিওলজিস্ট। উনি লন্ডন থেকেই এই টিমগুলো অ্যারেঞ্জ করে তারপর কিন্তু উনি বাংলাদেশে এসছেন। উনি এসছেন এবং উনি আপনি দেখবেন খুবই অনাড়ম্বরভাবে এসছেন, মানে আমাদের সবাইকে মানা করা হয়েছে, কেউ যাবে না,
যাতে মানুষের জনদুর্ভোগ না হয়। এবার আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলি, ধরেন জনাব তারেক রহমান সাহেব আসার সিদ্ধান্ত নিলেন, উনি ওনার মা অসুস্থ, উনি দেখতে আসবেন, যেটা একটা ইমোশন কাজ করে। আপনার কি মনে হয় না যে 7 দিন 8 দিন ধরে এই ঢাকা শহর সহ আশেপাশের এলাকাতে কলাপস থাকতো? ম্যাডামের চিকিৎসা তো দূরের কথা, অন্যান্য সকল চিকিৎসা সুবিধা তো বন্ধ হয়ে যেত। কারণ আপনি মানুষকে থামাতে পারবেন না। আমি যদি বলি তোমরা কেউ আসবে না, কেউ শুনবে না তো এই কথা, বিকজ এতদিন পরে তারা তাদের নেতা আসবে, তাদেরকে একবার দেখতে চাইবে। তো দেখেন, লৌকিকতায় কোনো সময় জনাব তারেক রহমান বা তার পরিবার বিশ্বাস করে না। ডাক্তার জুবেদা রহমান অ্যাজ এ কার্ডিওলজিস্ট, শি ইজ কোঅর্ডিনেটিং দ্য হোল মেডিকেল টিম। দিস ইজ ওয়াই শি ইজ হিয়ার। এটা উনি ওনার শাশুড়ির বা আমাদের জনাব তারেক রহমান সাহেবের মায়ের চিকিৎসা, সুচিকিৎসা যেন নিশ্চিত করা যায়, প্রপারলি যেন কোঅর্ডিনেট করা যায়, উনি এসছেন। সাথে সাথে ওনার ছোট ছেলের বউ ওনার সাথে আছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আছেন। তো ওনারা এসছেন কিন্তু টু কিওর হার, যে সর্বোচ্চ চেষ্টা করছেন যেন ওনাকে সুস্থ করে তোলা যায়। এখন রাজনীতি করবেন কি করবেন না এটা তো একান্ত ব্যক্তিগত বিষয় বা ওনাদের পারিবারিক বিষয়। তবে এসছেন কিন্তু শুধুমাত্র যে ওই মেডিকেল টিম ইউকে থেকে এসছে, মেডিকেল টিম আমেরিকা থেকে এসছে, তারপরে ব্রিজ হসপিটাল থেকে কনসালটেন্ট বারবার করেছে, চায়না থেকে এসছে, এই সবগুলো টিমকে আমাদের দেশি টিমের সাথে কোঅর্ডিনেট করে যারা ইউকেতে চিকিৎসা করেছিলেন ওখান থেকে ডাক্তার এসছে। তো এই কোঅর্ডিনেশনটা তো আমাদের পক্ষে বা মহাসচিব সাহেবের পক্ষে করা তো, এই কোঅর্ডিনেশনটা করাটা তো সম্ভব না। উনি ওই জন্য এসছেন, এটা আমি মনে করি। জি, আমি একটু রাজনীতি ফিরতে চাই। রাজ্জাক ভাই একটু আমাকে বলবেন, সেটা হচ্ছে যে আজকে বিভাগীয় সমাবেশ শেষ করলো জামাত নেতৃত্বাধীন যে 8 দলীয় জোট, ইসলামিক দল যে জোটটা হয়েছে 5 দফা দাবিতে। আপনি কি মনে করেন যে নির্বাচনের তফসিল যখন ঘোষণা হতে যাচ্ছে দ্বিতীয় সপ্তাহের মধ্যে, 5 দফা দাবিটা একটু বললেন সাথে? আচ্ছা, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে সাংবিধানিক আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা, জাতীয় নির্বাচনের উভয় কক্ষে, মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ 2 কক্ষে তারা পিয়ার চাচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড, তারপর হচ্ছে দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন সবকিছু। বিচারটা একটা দেখেছি আমরা যে আওয়ামী লীগের শেখ হাসিনার তো বিচার একটা কারাদণ্ড হয়েছে, তার একটা মৃত্যুদণ্ড হয়েছে, এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই 5 দফা দাবি যখন আসছে, বিশেষ করে গণভোটের ডেট তো দিয়ে দিয়েছে, নির্বাচনের দিনই গণভোট হবে, তাহলে এই যুক্তিটা কি এখনো কি বহাল আছে? বা জামাত দাবি তুলছে বা 8 দল দাবি তুলছে, আসছে, কিন্তু এই সময়ের মধ্যে কি আবার ডেট পরিবর্তন করা সম্ভব? বা উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ারের বিষয়টি, সেটিও কি এখন সম্ভব করা নির্বাচনের আগে? বিষয়টা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে আপনি যে কোনো সময় যে কোনো আন্দোলন করতে পারেন, সেটা আপনার অধিকার আছে, এটা নিয়ে কোনো বান নাই, নো কনস্টিটিউশন। আমি এই দাবি করছি, দাবি যৌক্তিক না অযৌক্তিক, দিস ইজ সেকেন্ড কোশ্চেন। আমি জোর করে দাবি আদায় করব, এটা কিন্তু রাজনীতিতে হয়, কোনো সন্দেহ নাই। যেমন আজকে যেমন ভাই বললেন জনগণ ভোট দিতে পারে না, দীর্ঘদিন ভোট দিতে পারে না। এখন এই যে ভোট দিতে পারে না, এইটা কি আমি 100% লোকের পক্ষে বলতে পারি, নাকি আমি আমার দলের সাথে সম্পৃক্ত যতজন জনগণ? যেমন এনসিপি বলতেছে, কয়জন জনগণ তার সাথে আছে দ্যাট ইজ ইমমেটেরিয়াল, বাট এনসিপি বলতেছে নির্বাচনের তফসিলটা পিছাইতেছে, চায় বেগম খালেদা জিয়ার দোহাই দিয়ে, ফর এক্সাম্পল। তার মানে নির্বাচন থেকে একটু সরে যেতে চায়, তা নাহলে তো আপনি তো তাহলে তাদের সংখ্যাও তো কিছু আছে, কয়জন আছে আমি জানি না, আছে। জামাত, ওনারাই বলছেন যে জামাত নাকি ইয়েতে প্রভাব করতেছে, প্রশাসনের মধ্যে প্রভাব বিস্তার করতেছে, তারা সবসময় বিএনপি নানান জায়গায় বলে। তাহলে প্রশাসনের মধ্যে জামাতের প্রভাব থাকে, তাহলে সেখানে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তো একটা প্রশ্ন আসেই। প্রশাসন যদি জামাত কন্ট্রোল করে, সেটার ভিতরে ঢোকে, এটা যদি অভিযোগ বিএনপির পক্ষ থেকে হয়, তাহলে আপনার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন থাকেই। দ্বিতীয় কথা হচ্ছে, সর্বোচ্চ দল, সবচেয়ে বেশি দল, বড় দল যদি বিএনপি, কত % লোক রিপ্রেজেন্ট করে? আমাদের অতীত জরিপ যেটা আছে 35% ফর এক্সাম্পল, বাকি 65% তো তারা রিপ্রেজেন্ট করছেন না। কাজেই 100 ভাগ লোক ভোট চাচ্ছে, সেই চ্যালেঞ্জটা করা যায় না। আমরা ভোট চাচ্ছি, এবং এই ভোটটা আমি মনে করি বিএনপির উচিত অধিকার আদায় করে নেওয়া। আপনি ভোটেতে সরতে পারবেন না, আপনাকে ভোট দিন, দ্যাট ইজ পলিটিক্স, আপনাকে আদায় করে নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে নির্বাচনের পক্ষে, একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে জামাতের আমির কিন্তু আজকে বলেছেন যে যারা আসলে নির্বাচন করতে করতে জনগণকে বেহুশ করে দিয়েছিল, কিন্তু তারাই এখন নির্বাচন বানচাল করার বা ভণ্ডুল করার চেষ্টা করছে। আপনি এটা কাকে মনে করবেন, যে কাকে বলছে এই কথাটা? এটা আমি জানি না কে বলছে, কথাটা বলছে কে জানি। জামাতের আমির বলেছেন এই কথাটা। জামাতের আমির সাহেব যদি বলে থাকেন, এইটার বেস্ট তথ্য
তিনি দিতে পারবেন। আপনার কিন্তু কাছে কি নর্মালি মনে হয়? যদি আপনি আসেন লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, সম্প্রতি একটা রিটও হয়েছে হাইকোর্টে, যেটা রোববার দিন শোনার কথা এই সময় নির্বাচন একেবারে শেষ পর্যায়ে আমরা? হ্যাঁ পিছানোর জন্য। তাহলে আমার কাছে মনে হয় এই যে রিটটা, আমি রিটে কি হবে না হবে বড় কথা না, দুইটা রাজনৈতিক দল দৃঢ়চিত্তে কেউ কি বলছে, বিএনপি কি বলতে পারছে লেভেল প্লেইং ফিল্ড সুনিশ্চিত, বলতে পারছে? পারেন নাই তো। জামাত বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, বিএনপি কি বলছে লেভেল প্লেইং ফিল্ড সুনিশ্চিত। তাহলে আপনার একজন 1 মাস আগে একজন ডিআইজি পালাই গেছে, 1.5 মাসে একজন জেনারেল পালাই গেছে, এটাই তো ইন্ডিকেট করে যে প্রশাসন নাজুক পরিস্থিতি। তা নাজুক পরিস্থিতির মধ্যে ইউনূস সাহেব বলতেছেন পৃথিবীর সেরা নির্বাচন উপহার দিবেন। আমি ইউনূস সাহেবকে চ্যালেঞ্জ করলাম, উনি নির্বাচন করতে পারলে সবচেয়ে উদাহরণস্বরূপ একটা নিকৃষ্ট ইলেকশন উনি উপহার দিবেন। জি, ধন্যবাদ। আপনার কথা বুঝতে পেরেছি। আজকে আমাদের সময় শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।